ওয়েলকাম এভরিওয়ান টু ডি বক্স। সময় টেলিভিশনের পর্দায় সরাসরি সাথে আছি আমি নীলফুরে সাহান। চলছে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এবং গ্রুপ স্টেজের শেষ রাউন্ড হতে যাচ্ছে আজ। দেখতে দেখতে গ্রুপ স্টেজ শেষ হয়ে গেল এবং নানা নাটকীয়তার মধ্য দিয়ে কিন্তু অনেকেই নক আউট পর্বে তাদের যে জায়গা সেটি পাকাপোক্ত করে নিয়েছে এবং অনেকেই আছে যাদেরকে বাড়ির টিকিট ধরতে হয়েছে। এই তো কালকের খেলাতেই আমরা আসলে দেখছিলাম ফ্রান্স নরওয়ের খেলায় কেমন কি হলো এবং একই সাথে সেনেগাল ইরাকের একটা দুর্দান্ত ম্যাচ। গ্রুপ এইচে নাটকীয়ভাবে কেপ ভার্দের আবারও ড্র এবং একই সাথে উরুগুয়ের স্পেনের কাছে হারার কারণে উরুগুয়ের বাড়ির পথ ধরা। অন্যদিকে কেপ ভার্দে প্রথমবারের মতো এই ওয়ার্ল্ড কাপে খেলতে এসেই রাউন্ড অফ 32-তে নিজেদের জায়গা করে নেওয়া বিস্ময় বটে এই 2026 ওয়ার্ল্ড কাপের। আবার সামনে আজকের রাতেও শেষ রাউন্ডের খেলাগুলো কিন্তু আরও বলে দেবে সমীকরণ কি হতে যাচ্ছে শেষমেশ, কারা নক আউট স্টেজে যাচ্ছে আর কারা বাড়ির ট্রেন ধরছে। ওয়েল, আজকে আমার সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার এবং কোচ মাহবুব হোসেন রক্সি। আমি তাকে ওয়েলকাম করছি। ওয়েলকাম টু আওয়ার শো। কেমন আছেন? ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ভালো আছি। আসলে কেমন উপভোগ করছেন ওভারঅল এবার ওয়ার্ল্ড কাপ? বলতে চাচ্ছিলাম যে প্রতিদিনই আমরা যখন শুরু করি ওয়ার্ল্ড কাপ নিয়ে, তারপরে গ্রুপ স্টেজের আজকে শেষ রাউন্ডে চলছে। আরও 6টি টিমের খেলা হবে। 12টি টিম থেকে মোটামুটি আরও 4টা টিম আমরা কনফার্ম হব, তাহলে আমাদের পরিপূর্ণ 32টা টিম হয়ে যাবে এখানে। যদি কিন্তু অনেকের মধ্যে সবচেয়ে বেশি চিন্তায় আছে ইরান এবং আমাদের এশিয়া থেকে সাউথ কোরিয়া। হ্যাঁ, আজকের খেলায় যেখানে কালকের খেলায় সবচেয়ে নাটকীয় যেটা বলা চলে সেই বড় বিগ ম্যাচ ছিল, সেটা আমরা নরওয়ে এবং ফ্রান্সকে নরওয়ের ফ্রান্সকে নিয়ে যদি বলি, ইভেন আই রিমেম্বার কালকে যখন আমার গেস্টের সঙ্গে আলোচনা করছিলাম নরওয়ে ফ্রান্স মানেই বলছিলাম এমবাপ্পে ভার্সেস হাল্যান্ড। বাট আমার মনে হয় এটা সারা বিশ্বের ফুটবল প্রেমীরা অপেক্ষা করছিল, যারা সারা বছর আসলে ফুটবল ফলো করে। ম্যান সিটির হাল্যান্ড তাদের কাছে অন্যরকম এক বিষয়ের নাম, যে প্রথমবারের মতো ওয়ার্ল্ড কাপ খেলছে। ইংলিশ লিগ, বাট আনফরচুনেটলি হ্যাঁ ইংলিশ লিগ আর ওদিকে হলো স্প্যানিশ লিগ। ওখানে এমবাপ্পে আর এখানে আর্লিং হাল্যান্ড দুজন টপ স্কোরার, তাদের মুখোমুখি হবে। এবং কালকে যে খেলা দেখেছি সেখানে সবচেয়ে বেশি মনে হয়েছে নরওয়ের সাপোর্টাররা 80% পুরো স্টেডিয়াম ওদের জার্সি পরা লাল, এবং ফ্রান্সকে ওইভাবে দেখা যায় যেভাবে তারা আসলে ভাইকিং রো আসলে করছে। বিশ্বকাপের সৌন্দর্য হয়তো এই জিনিসগুলো। এবং আপনি খেয়াল করেছেন কিনা জানি না, সেখানকার বাইরের নিউ ইয়র্কের অনেক সংবাদ মাধ্যমে আসলে তাদের এই যে মুখোমুখি লড়াই সেটিকে বলছিল নিউ মেসি ভার্সেস রোনাল্ডো। তো সেভাবেই দেখেছে, বাট আলটিমেটলি হাল্যান্ডও খেললো না। এবং নরওয়ের কোচ যে এই যে অভিনবভাবে 10 জনকেই চেঞ্জ করলো উইনিং কম্বিনেশন, এটা কিভাবে দেখলেন? এটা আসলে একটা কোচিং প্ল্যানিং থেকে, আমি নিজেও কোচ, এমন যখন এটা গ্রুপ পর্যায়ে খেলা হয় এবং কোয়ার্টার ফাইনাল সেমিফাইনালে যদি আমি স্ট্রংলি তাকে ফেস না করতে চাই, তখন ইচ্ছাকৃতভাবে হয়তো হেরে যাই বা ড্র করি, যেন আমাকে রুট চেঞ্জ করতে হয়। এবং অপোনেন্ট কে আছে সেখানে কোচ কিন্তু মাস্টার প্ল্যান করে যে তারা ইউরোপিয়ান টিম থেকে সুইডেনকে অ্যাভয়েড করে তারা আইভরি কোস্টকে চুজ করে। এবং আইভরি কোস্ট তারা মনে করেছে অপেক্ষাকৃত দুর্বল, তাদের ম্যাচ এবং অ্যানালাইসিস করে দেখে সেটাই যে আফ্রিকান টিমের সাথে ইজিয়েস্ট হবে ওদের টিমের যে খেলার ধরন, সেই জায়গায় তারা সব 10টা প্লেয়ারকেই রেস্ট দেয়। এবং সে তার নিজের, যদি সেটাই সত্যি হয় একদিক থেকে প্লেয়াররা যেমন রেস্ট পেয়েছে, আবার যারা বেঞ্চে ছিল তারাও আসলে নিজেদের সক্ষমতা যাচাই করতে পেরেছে। কোচকে তার নিজের সব প্লেয়ারকে খেলানো যায় না, সেই সুযোগটা সে নিয়েছে। প্রতিপক্ষের এগেনস্টে 10 জন যে প্লেয়ার নিয়েছে। এবং আপনি চিন্তা করেন কালকে ম্যাচে কিন্তু 3-1 যখন হাফ টাইমের পরে শুরু করেই কিন্তু তারা একটা পেনাল্টি পায়, এবং পেনাল্টিটা যদি মিস না হয় ম্যাচ কিন্তু 3-2-তে এসে যায়। তখন ম্যাচের কম্পিটিশন আরো বেশি ক্লোজ হয় এবং অনেক ফাইটিং টেন্ডেন্সি হয়। তো কোচ ওখান থেকে তার দিক থেকে অলওয়েজ হ্যাপি, কারণ তার 32-তে খেলতে হলে যে প্লেয়ারদের এনার্জি এন্ড পাওয়ার লাগবে সেই জিনিসটা সে সম্পূর্ণভাবে রেস্ট দিয়ে, বলা যায় এক ঢিলে 3 পাখি, এরকমই হয়, বোঝা যায় যে এক ঢিলে 3 পাখি শিকার করলো। এবং তার হারা এবং জেতা এটা কোনো কিছু আসে যায় না। হ্যাঁ, রেকর্ডের খাতায় কিন্তু থাকবে যে 4-1-এ ফ্রান্সের সাথে হেরেছে। এবং খুব কম লাস্ট যে যতগুলো দেখেছি ইউরো বা ওয়ার্ল্ড বাছাই পর্বে কখনোই তাদের সাথে সেভাবে দেখা হয়নি। এমনি আলটিমেটলি অনেক পুরনো টিম, অনেকের সাথে অনেকের দেখা হয়, সেই জায়গা থেকে অনেক বেশি সাকসেস। এবং আমরা চিন্তা করছিলাম যে এমবাপ্পে মেসির পরে যে গোলের এবং টপ স্কোরার, ওয়ার্ল্ড কাপে 16টা ম্যাচ খেলেছে, সেই 16 ম্যাচে 16 গোল, সর্বকনিষ্ঠ প্লেয়ার হিসেবে 15টি ওয়ার্ল্ড কাপ ম্যাচ স্টার্ট করার রেকর্ডই তার ছিল। এবং কালকে গোল পায়নি, কিন্তু সবাই চিন্তা করছিল এমবাপ্পে, কিন্তু ওখানে কিন্তু এই টিমে যে আরো দুর্দান্ত দুটো প্লেয়ার আছে, সেখানে ডেম্বেলের মতো প্লেয়ার, কালকে নায়ক ডেম্বেলে another হ্যাটট্রিক, এবং তার হ্যাটট্রিকও কিন্তু ফাস্টেস্ট হ্যাটট্রিক বলা চলে। 32 মিনিটে 3টি গোল, 7, 20 এবং হলো 32। তো এই জায়গা থেকে এমবাপ্পে, এবং সে দেখেছে কেন সে ব্যালন ডি'র, আর লাস্ট ইয়ার সে লিগ খেলে পিএসজিতে, ফ্রান্স 1-এ।
তো সেখানে সে পিএসজি কে পরপর চ্যাম্পিয়ন্স লিগে 2টো চ্যাম্পিয়ন এনে দিয়েছে এবং ব্যালন ডি'র দেওয়া লাস্ট 2025-এর, এবং তার দুর্দান্ত লেফট এবং রাইট ফুটে যে গোল, এগুলো আসলে ওয়ার্ল্ড কাপে দেখার মতো গোলের মধ্যেই পরিণত ওয়ার্ল্ড হয়েছে, কাপের সৌন্দর্য বাড়িয়ে দেয় সব বাড়িয়ে দেয়। তো সেই জায়গায় ফ্রান্স কিন্তু অনেক স্ট্রং, এবং তাদেরও টিম ওয়ার্ক, ডেপথ সবকিছু মিলেই ফ্রান্স কিন্তু এবারও ফাইনাল খেলতে পারে। সেই সম্ভাবনা রয়েছে, অবশ্যই রয়েছে। সেই ফাইনাল খেলা বা ওয়ার্ল্ড কাপ জেতার স্বপ্ন নিয়েই তারা আসলে প্রবেশ করেছে। সেই সাথে গ্রুপ আই এর আরেকটি ম্যাচ, যেখানে সেনেগাল এবং ইরাকের ম্যাচটি আমরা দেখেছি। সেনেগাল কিন্তু একদমই তলানিতে ছিল, কিন্তু গতকালকের 5-0 জয়ে 5টি গোলে কিন্তু গোল ডিফারেন্স তাদের +2 হয়ে এখন লিস্টে অনেকটা এগিয়ে গেছে। তাদের অবশ্যই। সম্ভাবনা কতটুকু দেখছেন রাউন্ড অফ 32-তে? সেনেগাল কিন্তু নরওয়ে এবং ফ্রান্সের সাথে সেইভাবে কোনো ফাইটই করতে পারেনি। প্রথম দুটো ম্যাচে তাদের 0 পয়েন্ট, কিন্তু তাদের খেলা ছিল লাস্ট ম্যাচ ছিল ইরাকের সাথে, এবং এশিয়ান সাইড থেকে আমরা ইরাককেও ফাইট করছিলাম, চিন্তা করছিলাম ইরাকও যদি এখানে একটা ভালো মার্জিনে জিততো তাহলে ইরাকের সুযোগ ছিল। ম্যাচটা খুব ভেরি কম্পিটিটিভলি হয়েছে, এবং ফার্স্ট হাফে প্রথমেই 8-9 মিনিটে গোল করে ফেলে সেনেগালে, সেখানে অ্যাডভান্টেজ পায়, এবং 17-18 মিনিটে ইরাকের একটা প্লেয়ার রেড কার্ড খায়। এই রেড কার্ড পাওয়ার পরেই টিমের একটা মোরাল ডাউন হয়, এবং 10 জন কিন্তু এখনকার ফুটবলে 11-এর সাথে ভেরি ডিফিকাল্ট কম্পিটিশন ম্যাচ, সেখানে তারা তাদের যে গোলের সংখ্যা, ওরা চিন্তা করছিল 4 গোল হলেই হয়, সেখানে তারা 5 গোল করেছে। আলটিমেটলি ওরা 3 পয়েন্ট পেয়েছে এবং সাথে +2 গোল, এটাই তাদেরকে ভালো একটা আজকে শেষ রাউন্ডের খেলার অনেক ফলাফল আসলে বলে দিবে, তবে সেনেগালের একটা সমূহ সম্ভাবনা আছে রাউন্ড অফ 32-তে যেতে। এবারে যদি বিস্ময় ওয়ার্ল্ড কাপের যে দলটিকে আমরা বলছি কে ভার্দে, তারা আপনি দেখুন প্রতিটি ড্র, আমরা এবার গ্রুপ স্টেজে অনেক বেশি ড্র দেখছিলাম। ড্র হলে আমাদের মনে হয় ড্র হচ্ছে, কোনো হার জিত হচ্ছে না, কি হচ্ছে, রাইট? গোল নাই, গোল কেন হচ্ছে না। সেখান থেকে কেপ ভার্দে আসলেই সর্বোচ্চ আশ্চর্য বিষয়, আফ্রিকার একটা ছোট দেশ, সে আফ্রিকাভুক্ত, এবং সেখানে 3 থেকে 3.5 লাখ লোকের বাস। তারা এবার প্রথম আসছে খেলতে, এসে এমন একটা গ্রুপে ছিল সেখানে তাদেরকে সবচেয়ে লয়েস্ট হওয়ার কথা। সেখানে তারা উরুগুয়ে ভার্সেস আরেকটা ছিল স্পেন, হ্যাঁ, লাস্ট হলো সৌদি। এই 3টা ম্যাচেই তারা কিন্তু 0-0, 1-1 এবং 2-2 গোলে ড্র করে। তো সেইটাই তাদের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। এবং গ্রুপ পর্যায়ে কালকে সবচেয়ে বাজে যেটাকে চিন্তা করেছিলাম আমরা, যে উরুগুয়ের ব্যাক রেকর্ড যদি ধরি, যে ওয়ার্ল্ড কাপ তারা প্রথম 2030-এ যখন শুরু হয়, সেখানে প্রথম তারা ওয়ার্ল্ড কাপ হোস্ট ছিল এবং তারা চ্যাম্পিয়ন হয়েছিল। সেই দাবিদার থেকে তারা একটা ওয়ার্ল্ড কাপ, এরপরে তারা সেইভাবে পায়নি। কিন্তু উরুগুয়ে ল্যাটিন আমেরিকার অনেক বেস্ট টিম, যেখানে ব্রাজিল, আর্জেন্টিনা, প্যারাগুয়ে, তারপরে বলিভিয়া, এদের সাথে খুব ভালোভাবে, ইকুয়েডর, সবার সাথে খুব ভালোভাবে কোয়ালিফাইড রাউন্ডে খেলেই এখানে এসছে। কিন্তু তার পরিছাপ এবং লাস্ট 3টা ম্যাচে একটা ম্যাচও তারা ওই ম্যানের একটা ফুটবল খেলতে পারেনি। কেপ ভার্দে এবং সৌদি দু দলের সাথে ড্র করা, সেই জায়গাটাতেই অনেকটা পিছিয়ে পড়েছে স্পেনের সাথে 1-0-তে হেরে গিয়ে। আসলে তাদের কফিনের শেষ পেরেকটি ঠুকে গেছে, উরুগুয়েকে বাড়ির পথ ধরতে হচ্ছে। সবচেয়ে বড় নামের যদি একটা টিম চলে যায় সেটা হলো এবং কেপ ভার্দে একটিতেও না জিতে কিন্তু প্রতিটিতে ড্র করে তারা কিন্তু, এটাও তাদের একটা সাকসেস, যে না হেরে প্রত্যেকটা ড্র করে 3 পয়েন্ট নিয়ে তারা এই গ্রুপ থেকে রানার আপ হয়ে যায়। তাই সেই জন্য অটো প্রমোশন বলে যেটা, সেরকম হয়েছে। 3 পয়েন্ট নিয়ে অনেকটা বলা যায় উরুগুয়ের কপাল পোড়ার সাথে কেপ ভার্দের কপাল খোলার একটা সম্পর্ক রয়েছে। হ্যাঁ, প্রবাদের সাথে খুব মিল আছে, যে কারো সর্বনাশ কারো স্বর্গবাস, কারো পৌষ মাস কারো সর্বনাশ, সেটাই ঘটলো এখানে। আর পৌষ মাস কেপ ভার্দে, সেটা দেখতে আমাদের বেশ ভালো লাগছে, বাট ব্যাড লাক ফর উরুগুয়ে অফকোর্স। অন্যদিকে ইজিপ্ট এবং ইরানের খেলা আমরা দেখেছি, যেখানে 1-1 ড্র হয়েছে। নিউজিল্যান্ড এবং বেলজিয়াম, যেখানে বেলজিয়াম 5 গোল দিয়েছে, নিউজিল্যান্ড 1। বেলজিয়ামও কনফার্ম করেছে রাউন্ড অফ 32। কিন্তু একটু ছোট করে কথা বলতে চাই, যেটা না বললে নয়, ইরান এবং ইজিপ্ট নিয়ে। ইরান যদি কালকের ম্যাচটি আসলে জিততো, এবং জেতার অনেকটাই সম্ভাবনা ছিল পেনাল্টি মিস করা যদি না হতো। অন্যদিকে লাস্টে স্টপেজ টাইমে যে গোলটি হয়েছে, যেটা নিয়ে বেশ বিতর্ক রয়েছে আসলে, সেটি হলো তারা কিন্তু কনফার্ম করতো রাউন্ড অফ 32। এখনো ছিটকে যাচ্ছে না, তবে কিছু সমীকরণ আছে। আমি এটা নিয়ে আপনার সঙ্গে কথা বলবো, একটু বিস্তারিত শোনার আছে। তবে এই মুহূর্তে একটু সরাসরি কানেক্ট করতে চাইছি, আমাদের একজন সহকর্মী আছেন পর্তুগালের লিসবন থেকে, যেহেতু আজকে পর্তুগালের খেলা আছে, দেখি সেখানকার কি অবস্থা। তারিকুল হাসান আশিক আছেন আমাদের সাথে। হ্যালো আশিক, গুড টু সি ইউ। কেমন আছেন? এবং পর্তুগাল থেকে আমাদেরকে জানিয়ে দিন আপনার কাছে কি খবর আছে। আর বেশ খানিকটা সময় এখনো বাকি আছে। আমরা দেখতে পাচ্ছি যে লাখো কোটি পর্তুগালের সমর্থকরা আজকের এই ম্যাচের দিকে তাকিয়ে আছে, এবং ভালো একটি ম্যাচের অপেক্ষা করছে দর্শকরা। কারণ এর আগে আমরা দেখেছি যে
কঙ্গোর সাথে পর্তুগালের যে ম্যাচটি সেটি কিন্তু অনেকটা হতাশার কারণ হয়েছিল পর্তুগালের সমর্থকদের, যেটি পরবর্তীতে উজবেকিস্তানের সাথে পর্তুগাল যেভাবে ম্যাচটি জিতে সব সমালোচনা বা বাইরের যত আলোচনা একরকম জবাব কিন্তু দেয়া হয়েছিল ওই ম্যাচের মাধ্যমে। অর্থাৎ আমরা দেখছিলাম যে পর্তুগালের মিডিয়ায়ও বেশ সরব আলোচনা চলছিল যে আসলে দলের মধ্যে বোঝাপড়ার যে ঘাটতি সেটি আসলে কতটা প্রকট, এবং সেটি যদি দূর করা না যায় তাহলে হচ্ছে যে পরবর্তীতে আপনার পর্তুগালের ম্যাচ বা জয়ের সম্ভাবনাগুলো কিন্তু ক্ষীণ হয়ে আসবে। তো সেই জায়গাগুলোতে আমরা দেখেছিলাম যে উজবেকিস্তানের সাথে যে ম্যাচে মোটামুটি ক্রিস্টিয়ানো রোনালদো তার সতীর্থদের পূর্ণাঙ্গ যে সমর্থন সেটি পেয়েছিলেন এবং গোল করেছেন, এবং পর্তুগাল একরকম বীর দর্পে ম্যাচে ফিরেছিল বা টুর্নামেন্টে ফিরেছে। এবং এরই মধ্যে আমরা জানি যে পর্তুগালের নকআউট পর্ব নিশ্চিত হয়ে গেছে। তারপরেও পর্তুগালের লাখো কোটি সমর্থক বিশ্বের বিভিন্ন প্রান্তে যারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন তারা আজকের এই ম্যাচের অপেক্ষা করছেন, কারণ আজকের এই ম্যাচের মাধ্যমে কিন্তু একটি পর্তুগাল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার যে সুযোগ সেটি তারা নেওয়ার চেষ্টা করবে নিশ্চয়ই। এবং আমরা দেখেছি যে পর্তুগালের অনুশীলন থেকে শুরু করে সবকিছুতেই কিন্তু বেশ বেশ যথেষ্ট জলি মাইন্ডে তারা ছিলেন, এবং ক্রিস্টিয়ানো রোনালদো তার সতীর্থদের সাথে বেশ চমৎকার সময় কাটাচ্ছেন, বা এই যে যে বোঝাপড়ার ঘাটতির কথা আমরা বলছিলাম সেটি অনেকটা দূর হয়েছে, যেটি আমরা উজবেকিস্তানের ম্যাচে দেখেছি। এবং আজকে মোটামুটি সেইটি পুরোপুরি কাটিয়ে প্রত্যেকেই, অর্থাৎ আমরা জানি জোয়াও নেভেস বা ব্রুনো ফার্নান্দেস বা আমরা যদি রাফায়েল লিয়াও যারা রয়েছেন প্রত্যেকেই কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোকে সহযোগিতা করবেন, এবং আজকের ম্যাচেও বেশ ভালো করে ঘুরে দাঁড়াবেন। আমরা দেখেছিলাম যে কঙ্গোর সাথে কলম্বিয়ার যে ম্যাচটি সেটিও কিন্তু আসলে 1-0 গোলে কলম্বিয়া ম্যাচটি জিতলেও সেখানেও কিন্তু কঙ্গো যথেষ্ট ভালো পারফরমেন্স দেখিয়েছে। তো সেই জায়গা থেকে আজকে কলম্বিয়ার সাথে কলম্বিয়াও যথেষ্ট ফাইট দিয়ে কিন্তু ম্যাচটি বের করে এনেছিল কঙ্গোর সাথে। তো সেই জায়গা থেকে নিঃসন্দেহে কঙ্গো একটি ভালো প্রতিপক্ষ। তো তবে পর্তুগালের এই যে দলটি নিয়ে পর্তুগাল এবারে বিশ্বকাপ খেলছে এই দলের পূর্ণাঙ্গ ভাবেই কিন্তু, অর্থাৎ বিশেষ করে যে মিডফিল্ডের যে সামর্থ্য, এই সামর্থ্য নিয়ে কিন্তু পর্তুগালের বিশ্বজয়ের ক্ষমতা রয়েছে, এবং তারা যদি তাদের পুরোটা ঢেলে দিতে পারে তাহলে এইবার পর্তুগালের সমর্থকরা আশা করছেন যে পর্তুগাল বিশ্বকাপ জয় করে আনবে। সেটি ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য হবে আসলে মূলত আমরা জানি যে প্রথম ম্যাচের পরে পর্তুগালের দর্শকরা এখানে যারা রয়েছেন পর্তুগিজরা তারা কিন্তু বা একটা বড় জায়গা বা বড় অভিযোগের জায়গা দাঁড় করাচ্ছিলেন যে সতীর্থরা কেন ক্রিস্টিয়ানোকে সহযোগিতা করছে না, তাকে পাস দিচ্ছে না, বা এই টাইপের নানান গুঞ্জন কিন্তু চলছিল। তবে দলের প্রত্যেকটি খেলোয়াড়ই কিন্তু এখনো মনে করে যে ক্রিস্টিয়ানো রোনালদো তার জায়গা থেকে যে কোনো দিন জ্বলে উঠলে যে কোনো দলের জন্যই ভয়ের কারণ হতে পারে, এবং তারাও ক্রিস্টিয়ানো রোনালদোর সামনে রেখে, অর্থাৎ পর্তুগাল বিশ্বকাপ জিতুক বা না জিতুক, বা পর্তুগালে ম্যাচের যে পারফরমেন্স সবকিছু মিলিয়ে পর্তুগালের পরিপূর্ণভাবে আসলে ক্রিস্টিয়ানো রোনালদোর প্রতি তাদের যে শ্রদ্ধা সেই শ্রদ্ধাটা তারা উজবেকিস্তানের ম্যাচে দেখিয়েছে, এবং এই যে আজকে কলম্বিয়ার সাথেও সেটি দেখাবে, এবং পর্তুগাল আজকের ম্যাচে জয়ের মাধ্যমে তারা কিন্তু সামনে তাদের নকআউট পর্ব নিশ্চিত করবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে, এমনটাই পর্তুগাল সমর্থকদের প্রত্যাশা। থ্যাংক ইউ সো মাচ, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আসলে পর্তুগাল এবং কলম্বিয়ার ম্যাচটা কিন্তু আজকের বিগ ওয়ান আমরা বলতে পারি। কলম্বিয়া কিন্তু 2014 এর পর দ্বিতীয়বার যে গ্রুপ স্টেজের কোয়ালিফাই করছে, এবং প্রতিটি ম্যাচ আসলে জেতার যে রেকর্ড সেটা আসলে তাদের হতে পারে। কলম্বিয়া টানা জয়ে 6 পয়েন্ট নিয়ে কিন্তু অলরেডি সেফ জোনে আছে। আর পর্তুগাল আগের ম্যাচে উজবেকিস্তানকে 5-0 গোলে উড়িয়ে দিয়েছে, সেটা আমরা দেখেছি, যেখানে রোনালদোর ব্রেস দেখেও আমরা আসলে খুবই খুশি হয়েছে যারা স্পেশালি রোনালদো ফ্যান, যারা তাকিয়েছিল প্রথম ম্যাচের পর। আজকে কি রোনালদো আসলে পারবে কলম্বিয়ার যে জমা ডিফেন্স যেটা আমরা দেখেছি লাস্ট দুটো ম্যাচে সেটা ভেঙে পর্তুগালের জন্য জয় ছিনিয়ে আনতে? এখানে একটু বলতে হয় আসলে পিছনের দিকে তাকালে এখনকার যে লাস্ট ফুটবল ফ্যান এবং ওয়ার্ল্ড কাপে যে কম্পিটিশন, দুটো প্লেয়ারকে একজন যদি সারাদিন দৌড়ায় ফার্স্ট হয় তাহলে কম্পিটিটর নাই, সেখানে মেসির কম্পিটিটর কিন্তু রোনাল্ডো, এবং টোটাল গোলে সব দিক থেকে বেশি হলো ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ওয়ার্ল্ড কাপে রোনাল্ডোর গোল কম কিন্তু মেসির বেশি।
কিন্তু ওরা ক্লাবে সতীর্থ ছিল রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা, সেই জায়গা থেকে তাদের কম্পিটিশন এবং ব্যালন ডি আর 5 বার এবং 7 বার পেয়েছে। তো রোনাল্ডো যখন শুরু করে প্রথম ম্যাচ কেপ ভার্দের সাথে, টিমের যে এই যে ড্রটা সেখানে মানুষ ভালোভাবে নেয়নি, সেটাই কি সমালোচনা হয়, সেই সমালোচনাকে সে আলোচনা এনে এবং এটা কিভাবে কামব্যাক করে সেটা রোনাল্ডো দেখিয়েছে পরের ম্যাচে, এবং 5 গোলে জিতে সেই 5-এর মধ্যে তার 2টো গোল থাকে এবং হ্যাটট্রিক হওয়ার সুযোগও ছিল, সে ট্রাই করেছে। আজকে আরেকটা তার বড় পরীক্ষা, এবং কলম্বিয়া কিন্তু ল্যাটিন আমেরিকার বেস্ট টিম হিসেবে ওখান থেকেও খুব ভালো, তারা খুব ফর্মে আছে এবং 6 পয়েন্ট। এখন যদি পর্তুগাল এখানে জয় করে তাহলে হবে 7 পয়েন্ট এবং তারা একটা বেটার পজিশনে যাবে, যেটা ট্র্যাক চেঞ্জ করে। আমি যেটা বলেছি ফ্রান্স এবং আপনাকে নরওয়েকে যদি নিয়ে চিন্তা করে, আর যদি রানার আপ হয় তাহলে কিন্তু ট্র্যাক আরেক দিকে পড়বে এবং কম্পিটিটিভলি বেটার অপোনেন্ট কিন্তু শক্তিশালীর সাথে পড়ছে। তো সেই জায়গা থেকে ওরা অল আউট খেলবে এবং রোনাল্ডোকে আজকেও দেখবো এবং টিম সতীর্থ আমরা যেটা নিয়ে চিন্তা করেছি কোচরা অ্যাজ এ কোচ, রোনাল্ডো সহ এইবারে যে টিম ইউরোপিয়ান টিমের মধ্যে সবচেয়ে বেটার টিম এবং সবচেয়ে বেস্ট ডেপথ এবং চেঞ্জিং প্লেয়ার নিয়ে কোচ মার্টিনেজ এই টিমটাকে নিয়ে এসছে এবং তাদের যে মিডফিল্ড সারা ওয়ার্ল্ডে যে ক্লাব লেভেলে খেলে তারা কিন্তু বেস্ট ফুটবলার, ভিনিত, নাভাস, জুনো ফার্নান্ডেস এবং উপরে রোনাল্ডোর সতীর্থ এখন জো ফিলিক্স এবং হলো নাতে। তো এই যে অ্যাটাকিং জোন, এটাকে কিন্তু আসলে ডিফেন্সিভ, এবং যদি চিন্তা করেন কলম্বিয়া কিন্তু নেগেটিভ ফুটবলই খেলতে চাবে, কারণ তারা 6-এ আছে এবং এখানে ওরা গ্রুপ চ্যাম্পিয়ন হতে চাবে। কোচের দৃষ্টিভঙ্গি জায়গা থেকে আপনি আসলে বলছিলেন পর্তুগাল কতটা স্ট্রং টিম, পর্তুগাল এবং কলম্বিয়াকে নিয়ে কথা বলছিলাম। আমরা নিশ্চয়ই অন্যান্য ম্যাচগুলো নিয়ে কথা বলবো, অবশ্যই ভুলে গেলে চলবে না সকাল 8টায় আর্জেন্টিনার ম্যাচও আছে, জর্ডান ভার্সেস আর্জেন্টিনা। যদিও আর্জেন্টিনার জন্য এই ম্যাচটি খুব বেশি আসলে হেরফের ঘটাবে না, তারপরেও আর্জেন্টিনা ম্যাচ মানে বাংলাদেশিদের জন্য ভিন্ন কিছু। তবে এই ম্যাচগুলো নিয়ে বলার আগে আমি বেশ আগে আমাদের একটা কনভারসেশন হচ্ছিল ইরানের ম্যাচটা নিয়ে, ইরান ভার্সেস ইজিপ্ট, সেই ম্যাচটি নিয়ে আপনার কাছ থেকে জানতে চেয়েছিলাম যে কেমন দেখেছেন ওভারঅল। আমরা যে এশিয়ার 4টা টিমকে যেভাবে ধরছিলাম সেখানে ইরান একটা প্রতিপক্ষ ছিল। ইরান কিন্তু এখনো 3 পয়েন্ট নিয়ে সে যদি কিন্তুর মধ্যে পড়ে গেছে, এবং কোরিয়া দুটোই কিন্তু যদি কিন্তুর মধ্যে আছে। তাদের লাস্ট ম্যাচ কোরিয়াও 1 গোলে হেরে গেছে সাউথ কোরিয়ার সাথে, সেখানে ওরা 4-এ তৃতীয় চলে গেছে। তো এখানে ইরানকে যেই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ যেটা বলি, ওরা যেটা খেলেছে এবং ওয়ার্ল্ড কাপে যাওয়ার পরে ইরান এই যে মানসিকভাবে টর্চার এবং টিমের খেলা, বাইরে যাওয়া, খেলার পরে চলে যাওয়া, লাস্ট ম্যাচ পর্যন্ত এই আন্ডার প্রেশার না থাকলে ইরান আরো ভালো করতো, কারণ খেলছে ইউএস সয়েলে, কিন্তু তাদের বেসটা আসলে মেক্সিকোতে যেত, চলে যেত, যেটা আসলে তাদের জন্য অনেক, এটা একটা মুভ করা, একটা ম্যাচের পরে জার্নি করে আবার আসা, আবার ট্রেস করা, এগুলি। তো ম্যাচ হিসাবে কিন্তু ইরান যে জায়গায় পেনাল্টি মিস এবং লাস্ট যে গোলটা হয়েছে, এটা আসলে আনফরচুনেটলি বলা চলে। 94 মিনিটে সেই গোলটা যেটা অফসাইডের জন্য বাতিল হলো, ডু ইউ এগ্রি? আসলে এখন আমরা আমাদের দৃষ্টিকোণ থেকে দেখেছিলাম মনে হচ্ছে এটা গোল, কিন্তু তারা যে অবজেকশনটা দিয়েছে, ভিআর তো সবসময় তার অপিনিয়ন দিয়ে যাচ্ছে, রেফারি এটাকে অ্যাডভান্টেজ নিচ্ছে, কি অ্যাডভান্টেজ নিচ্ছে সেটা ভিআরে যদি ক্লিয়ার হয় এবং কোন অ্যাঙ্গেল থেকে করছে, সেটাই তাদের এখন পক্ষের জায়গায় বিপক্ষে যে এখন এখানে তারা দোদুল্যমান, এবং ইরান যে একটা ভালো টিম সেটা কিন্তু তারা অ্যাপ্রিসিয়েট করতে পারছে না এই জায়গা থেকে। অবভিয়াসলি যদি তারা নির্বিঘ্নে ম্যাচটা জিতে যেত তাহলে তারা টার্কির উপরে, ইজিপ্টের উপরে চলে যেত। এখনো সম্ভাবনা আছে, উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে ইজিপ্টের সাথে এই ম্যাচে বেশ কিছু আনফরচুনেট ঘটনা ঘটেছে, সেটা না হলে হয়তো সমীকরণটা অন্যরকমই হতে পারতো। কলম্বিয়া পর্তুগাল নিয়ে আমরা কথা বলছিলাম, জাস্ট আমি প্রেডিকশনটা শুনবো এই ম্যাচ নিয়ে। রোনালদো নাকি হামেস রদ্রিগেজ, কাকে গিয়ে রাখবেন? না, অবভিয়াসলি রোনাল্ডো, এবং রোনাল্ডো আবার যেহেতু ফর্মে আছে এবং টিম কম্বিনেশন লাস্ট ম্যাচ তারা একটা উইনিং কন্ডিশনে থাকবে, এবং রোনাল্ডোকে এগিয়ে রাখছি। পর্তুগাল এখানে মানে পর্তুগালকে এগিয়ে রাখছি এবং জেতার সম্ভাবনা আছে। এটা 1 গোলও হতে পারে, 2 গোলও হতে পারে। সো ইওর প্রেডিকশন পর্তুগাল জিততে যাচ্ছে এই ম্যাচটি কলম্বিয়ার বিপরীতে। গ্রুপ এ এর খেলার কথা আমরা বলছিলাম, ঘানা কিন্তু বেশ স্ট্রং সাইড আসলে দেখাচ্ছে ওভারঅল। ইংল্যান্ড যেখানে দুর্দান্ত শুরু করেছিল, হ্যারিকেনের মতোই আসলে ঝড় তুলেছিল মাঠে, কিন্তু ঘানা তাদেরকে রুখে দিয়েছিল। এবং পুরো খেলাটা দেখে কি আপনার মনে হয়েছে কিনা তাদের কোনো ইচ্ছে ছিল না গোল দেওয়ার? অল দে ওয়ার ট্রাইং যে গোল কনসিড করব না, এন্ড তাদের স্ট্র্যাটেজি প্রপার কাজে লেগেছে, বাস পার্কিং করে খেলেছে কমপ্লিটলি। অ্যাজ এ কোচ হিসাবে আমরা একটা প্ল্যানিং করি, আমাকে পরের স্টেপে কোথায় যেতে হবে, সেখানে আমরা যেটাকে লো ডিফেন্ডিং ব্লক বলি, সেই জায়গাটাকে ঘানার কোচকে সাকসেস বলা হবে। ইংল্যান্ডকে এবার অনেক দাবিদার ধরা হচ্ছে, এবার ইংল্যান্ডের চেঞ্জে তুখেল আসার পরে এই টিমটাকে জার্মান কোচ ইংল্যান্ডের কম্বিনেশন করে একটা ভালো কম্বিনেশনে নিয়ে আসছে, এবং উইং ফরওয়ার্ডে দুর্দান্ত প্লেয়ার আছে, তারা খেলে আসছে, এবং
হ্যারি কেনও স্টার্ট করেছে খুব ভালো, জুড বেলিংহাম আছে, ফ্রোডনকে নেয়নি, তারা ওখানে খেলাচ্ছে হলো গর্ডনস, তারপরে রাইট সাইড থেকে মোকো দিয়ে খেলেছে। তো এই কম্বিনেশনগুলোকে টিমকে অনেক বেটার পজিশনে রাখে। সেই জায়গা থেকে ঘানার কোচকে সাকসেস দেওয়া হবে যে তারা 90 মিনিটে ডিফেন্ডিং রক্ষণভাগে রক্ষা করে লো ব্লক ডিফেন্ডিং যে কিভাবে শক্তভাবে প্রতিপক্ষকে আটকানো যায়, সেখান থেকে তারা সাকসেস, এবং তারা সেই ড্র করতেই চেয়েছে, সেটাই আসলে প্রি হয়েছে। প্ল্যান। এবং ড্র যে কাজে লাগে সেটা কিন্তু কেপ ভার্দে আমাদেরকে দেখিয়ে দিয়েছে। 3টা ড্র করে তারাও কিন্তু কোয়ালিফাইড এবং গ্রুপ পর্বে রানার আপ হয়ে গেছে। আর পরের ম্যাচ আছে ঘানার ঘানা ক্রোয়েশিয়ার মুখোমুখি হচ্ছে। ক্রোয়াটদের পারফরমেন্স ওভারঅল কেমন দেখেছেন? তারাও কিন্তু দারুণ টিম, লুকা মডরিচের ক্রোয়েশিয়া। সো আজকে ঘানার সঙ্গে তাদের ম্যাচটা কেমন হবে বলে এখানে মনে ম্যাচটা করছেন? আমি খুব ইকুয়াল ধরছি, কিন্তু তাদের সম্ভাবনাও, কারণ তারা 4 পয়েন্ট অলরেডি। মূলত কি এটা মিডফিল্ডে দখল নেওয়ার লড়াই হবে মনে যারা হচ্ছে? মিডফিল্ডে দখল নেওয়ার হবে, এবং ঘানা সেমি লো ব্লক খুলবে। ওরা চাবে ক্রোয়েশিয়া উঠে আসুক, উঠে আসলে আমরা ওই ব্লক ভেঙে কাউন্টার অ্যাটাকে যাব, যেহেতু ওদের ডিফেন্ডিং ওয়ার্ক অনেক ভালো অ্যান্ড ইন প্রেসিং বেশি করে, চেজিং প্রেসিং। এটা আফ্রিকান টিমগুলোর একটা বহির্ভূত শক্তি। ওরা অনেক টাফ ফুটবল খেলে, যেটাতে ইউরোপিয়ান প্লেয়াররা অনেকেই যারা এটা টাফটা নিতে পারে না, তো এই অ্যাডভান্টেজটাই ওরা নেবে, সেটা তারা প্রমাণ করেছে। কিন্তু জার্মানকে রুখে দিয়ে, ইংল্যান্ডকে রুখে দিয়ে, আইভরি কোস্ট যেমন, এখানে ঘানা, তারপর সেনেগাল, এরা সবাই কিন্তু এই বেটার এই ফুটবলগুলি খেলেছে। ক্রোয়েশিয়াকে আজকে তাদের লাস্ট পারফরমেন্স যে দেখেছি, সেই হিসাবে তাদের কোয়ালিফাইড করতে হলে তাদেরকে সেই আগের ফুটবল খেলতে হবে, এবং লুকা মডরিচকে এখানে উজ্জ্বল হতে হবে। এখন এই টিমটা একটু এজেড টিম হয়ে গেছে সম্ভবত, তার যদিও অনেকগুলি 22 ওয়ার্ল্ড কাপে আমরা তাই ভেবেছিলাম, বাট আবার সে He's playing খেলেছে। again. হ্যাঁ, Great player. সে মেসি এবং রোনাল্ডোর মতো, তারও কিন্তু 40-এ চলে আসছে বয়স, এবং সে আরেকটা নেতৃত্ব দিতে চাচ্ছে। কিন্তু টিমের যে পারফরমেন্স লাস্ট দুটো ম্যাচে আমরা সেইভাবে ক্রোয়েশিয়ার যে টিম সেটাকে দেখতে পাইনি। অ্যান্ড আজকে তাদের একটা লাস্ট চান্স, এখন দেখা যাক ম্যাচ কি হয়। আমি ভবিষ্যতে চিন্তা করছি আসলে এই ম্যাচটার ড্র হওয়ার দিকেই বেশি সুন্দর। আবারও ঘানা ড্র করতে পারে করতে বলে পারে। মনে করছেন, দ্য ওয়ে দে প্লেড উইথ ইংল্যান্ড। এবং ইংল্যান্ডের সাথে ম্যাচটা কিন্তু আপনি হয়তো জানবেন যে 78.8% ছিল ইংল্যান্ডের পজিশন, যেটা হ্যাঁ। হাইয়েস্ট পজিশন, মানে এই রেকর্ডটা যে এতটা হাইয়েস্ট পজিশন নিয়েও জিততে পারেনি ওয়ার্ল্ড কাপ হিস্ট্রিতে, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। হ্যাঁ, এবং প্রেডিকশনে 27 বার তারা অ্যাটাকিং জোনের বক্সের ভিতরে গিয়েছে, কিন্তু ঢুকলেও তারা মাত্র অন টার্গেটে 3টা বল শট করতে পেরেছে। সেখান থেকে একটাই ভালো সবচেয়ে সুযোগ ছিল, হ্যানিকেন রিটার্ন দ্য বারের পোস্ট থেকে বের হওয়ার পরে ওই বলটাকে ফিনিশ করতে পারেনি। এছাড়া ওপেন কোনো চান্স করতে পারেনি। সেই জন্য ঘানা আসলে ডিফেন্ডিং এ বেস্ট ডিফেন্ডার টিম হিসেবে এখানে এবারে ওয়ার্ল্ড কাপে নিজে থেকে আসলে পরিচয় করাচ্ছে। আমরা যদি পয়েন্ট টেবিলের দিকে তাকাই, এই গ্রুপে ইংল্যান্ড কিন্তু এখনো 4 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। 4 পয়েন্ট নিয়ে ঘানা, গোল ডিফারেন্স এবং মুখোমুখি লড়াই সবকিছু মিলে তারা রানার আপ সো ফার। আজকের ম্যাচের উপর সবকিছু ডিপেন্ড করবে। ক্রোয়েশিয়া 3 পয়েন্ট নিয়ে থার্ডে আছে। সো ক্রোয়েশিয়ার জন্য কিন্তু এই ম্যাচটা জেতাটা খুবই ইম্পর্টেন্ট। যদি ড্র করে তাদের আসলে বেস্ট থার্ড হয়ে আসলে যাওয়ার পসিবিলিটি থাকছে। 5 হবে ঘানার, ওদের হবে 4 হলে একটা টিম থার্ড টিম হিসাবে যায় হিসাবে। এবং ইংল্যান্ড পানামার সাথে 4-5 গোলে আজকে জিতবে। পানামা টিমের ওই অবস্থা নেই, একটা ফাইট করবে, ঠিক আছে, ইংল্যান্ড গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য, এবং অল আউট লাস্ট ম্যাচের পরীক্ষাটা তারা ঘানার এগেইনস্টে নেবে। প্রত্যেকটি ম্যাচ হেরেছে তাদের ওয়ার্ল্ড কাপ হিস্ট্রির। এই জন্যই ইংল্যান্ডকে এগিয়ে রাখছে। এবং ইংল্যান্ড তাদের 32-তে যে খেলার জন্য যে ধার, আগের ম্যাচে যে ড্র এবং ডিফেন্ডিং বিট করতে পারেনি, এখানে কোচ কিন্তু অন্য একটা প্ল্যান করবে, প্ল্যান 2 বা 3, যেটাকে সাকসেস করতে পারে, এবং সেই অধ্যায়ে যাবে তারা। রাইট। এবং পানামার জন্য আসলে এটি জাস্ট নিয়ম রক্ষার ম্যাচ। 2 টুর্নামেন্ট মিলিয়ে 5টি ওয়ার্ল্ড কাপ ম্যাচ তারা খেলেছে, 5টিতেই হেরেছে। সো ইংল্যান্ডের সাথে কি হতে যাচ্ছে দেখা যাক। যদিও প্রেডিকশনে তো বলছে যে অনেক গোল কনসিড করতে পারে, আই মিন ইংল্যান্ডের সুযোগ রয়েছে আজকে গোল ডিফারেন্স বাড়িয়ে অনেক, সবকিছু যাচাই করে নেওয়া। যদি ক্রোয়েশিয়াকে নিয়ে একটু জানতে চাই, ক্রোয়েশিয়া এবং ঘানার ম্যাচটা হতে যাচ্ছে, ওভারঅল আপনি বলছেন যে ড্র হতে যাচ্ছে। ক্রোয়েশিয়া কি মনে হচ্ছে আজকে প্রোগ্রেশন এল গ্রুপ থেকে একটা উইন হলে তো তাদের জন্য অনেক বেশি গ্যারান্টিড হয়ে যাবে সেকেন্ড রাউন্ডে যাওয়াটা। হয়ে যাবে, এবং
সেকেন্ড হলে তারা অন্য 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 গ্রুপে যে একটা ট্র্যাক চেঞ্জ হয়ে যাবে, আর থার্ড হলে কিন্তু অপোনেন্ট গ্রুপে ইংল্যান্ডের সাথে কিন্তু ফার্স্ট ম্যাচে 4টি গোল কনসিড করেছে, সো সেখানে তাদের যে দুর্বলতাগুলো দেখেছেন সেটা আসলে কি মনে হচ্ছে আজকের ম্যাচে অ্যাজ আ কোচ কোথায় আসলে কাজ করতে হবে? পুরো টিমের জন্য যে অ্যাটাকিং এর থেকে তাদের ডিফেন্ডিং এর দুর্বলতা বেশি দেখেছে, এবং ডিফেন্ডারের যে স্ট্রং সাইড সেটা তাদের কম্বিনেশন প্লে এবং ডিফেন্ডিং ব্লক যেটা বলে সেটা তারা রাখতে পারে না। এবং এখানে কিছু ওল্ড এজ প্লেয়ার মানে বয়স্ক প্লেয়ার থাকাতে সেই স্পিডটা কন্ট্রোল করতে পারে না। স্পিড ওয়ার্ক যেটা আছে সেটা ইংল্যান্ডের বলেছি যে টুকেল কিন্তু অনেক ইয়াঙ্গার এবং ফার্স্ট প্লেয়ার খেলেছে, তো সেখানে ঘানারও কিন্তু সেই সিস্টেমে আছে ইয়াং প্লেয়ার, তারা ইউরোপে খেলে। সেই জায়গা থেকে যদি লো ব্লক খেলতে যায় সেখানে ক্রোয়েশিয়ার কিন্তু অ্যাটাকিংয়ে যেতে হবে, আর যে অ্যাটাকিংয়ে যেতে গেলে টিমকে পুশ আপ করে অনেক উপরে নিতে হয়। সেখানে যে স্পেস অফ ব্লক পিছন সাইডে ডিফেন্ডিংয়ে যে লাইনটা থাকে সেইটাকে ব্রেক করার জন্য তারা কাউন্টার অ্যাটাক খেলবে, সেই জায়গায় অনেক মনোযোগ দেবে। এবং আসলে কোচ কিন্তু অনেক অভিজ্ঞ, এবং আজকের ম্যাচেতে সে হারতে চাবে না, হারলে তো তার অবস্থা বেগতিক, আবার বাজে হতে পারে, 3 পয়েন্ট নিয়ে বিদায়ও হয়ে যেতে পারে, 2-3 যে গোলে কোনো খেলে। কিছুই হতে পারে। ঠিক যেটি বলছিলাম যে আজকে রাতের ম্যাচগুলো একদমই ডিসিশন আমরা পেয়ে যাব যে কার ভাগ্যে কি ঘটতে যাচ্ছে। যেমন উজবেকিস্তান এবং ডিআর কঙ্গো মুখোমুখি হতে যাচ্ছে আজকে, সো এই ম্যাচটাতেও কিন্তু মাস্ট উইন ম্যাচ দু দলের জন্য। যদি থার্ড পজিশনে একটা বেস্ট পজিশনিং তারা চায়, কি মনে হয় যে কতটুকু সুযোগ থাকছে থার্ড পজিশনে অ্যাডভান্স করার? এখানে কঙ্গোকে বেশি এগিয়ে রাখছে, কঙ্গো তার প্রমাণ করেছে, এবং আফ্রিকান টিম হিসাবে কঙ্গো কিন্তু অনেক বেটার পজিশনে আছে এবং বেটার ফুটবল খেলেছে। এবং এখানে সাথে খেলছে হলো উজবেকিস্তানের সাথে। উজবেকিস্তান এশিয়া থেকে প্রথম কাট করেছে এবং তারা 2 খেলায় খুব ভালো একটা ফুটবল খেলেনি এবং অনেক গোল খেয়েছে। আমরা চেয়েছিলাম উজবেকিস্তানের কিন্তু ছোট টিমের বড় স্টার, ওদের যে কোচ সে কিন্তু ওয়ার্ল্ড স্টার প্লেয়ার, সে ইটালিয়ান ক্যানাভেরো, এবং সেই ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন ক্যাপ্টেন ছিল, এবং লাস্ট ইটালি চ্যাম্পিয়ন হয়েছে ক্যানাভেরোর হাত দিয়ে, সে ওয়ার্ল্ড বেস্ট প্লেয়ার। তো তার যে ওয়ার্কে আমরা মনে করছিলাম উজবেকিস্তানের ডিফেন্ডিং ব্লকটা অনেক স্ট্রং হবে, কিন্তু এখানে খেলে দেখলাম সে উল্টা, ডিফেন্ডিং কম করে অ্যাটাকিং মোর খেলে এবং গোল বেশি রিসিভ করে। রাইট, ওয়েল এবার যদি আমরা শেষ আর দুটো ম্যাচ নিয়ে আমাদের আলোচনা করার বাকি আছে, সেখানে যদি একটু প্রথমে পয়েন্ট টেবিলের দিকে তাকাই, গ্রুপ জে এর কথা আমরা বলছি, যেখানে আর্জেন্টিনা আছে, রাইট, এবং তারা কিন্তু 6 পয়েন্ট নিয়ে দুটি ম্যাচে এখন পর্যন্ত অপরাজিত। তারা 6 পয়েন্ট এবং +5 আসলে গোলে তাদের পয়েন্ট আছে। সেখানে তারা গ্রুপ টপ পজিশনে আছে। অস্ট্রিয়া অন্যদিকে এখন পর্যন্ত গ্রুপে সেকেন্ড পজিশনে আছে, 3 পয়েন্ট আছে তাদের ঝুলিতে। আলজেরিয়া 3 পয়েন্ট নিয়ে কিন্তু গোল ডিফারেন্স -2 এর জন্য তারা থাকছে থার্ড পজিশনে। অন্যদিকে জর্ডান -3 গোল 0 তাদের পয়েন্ট। সো জর্ডানের জন্য আসলে একটি নিয়ম রক্ষার ম্যাচ হতে যাচ্ছে, বাট আলজেরিয়া অস্ট্রিয়া তাদের জন্য একটা হয়তো সুযোগ সমীকরণ এখানে আছে, এবং যেহেতু 3 পয়েন্ট সেখানে প্রথম ওদের ম্যাচ যায়, তারপরে আর্জেন্টিনা দিয়ে শেষ করতে যাচ্ছি। এই দুটো দলই কিন্তু মুখোমুখি হতে যাচ্ছে সকাল 8টায়। হ্যাঁ, এবং সেই ম্যাচের জন্য আলজেরিয়া এবং অস্ট্রিয়া কিন্তু বেটার ফুটবল। আলজেরিয়া যে প্রথম চ্যালেঞ্জ ছুড়েছিল আর্জেন্টিনার কাছে, তাদের টিমের যে এখন অবস্থা 3, এখানে যদি তারাও 3-এ থাকে তাহলে তারাও কিন্তু কোয়ালিফাইড করবে না। হ্যাঁ, তো সেই জায়গা থেকে গোলও দরকার এবং ড্রও দরকার, তাহলে 4 হবে। এবং প্রেডিকশনে তাকে একটা ড্রর জন্য ম্যাচ খেলা কিন্তু একটা টিমের জন্য অনেক কঠিন। হ্যাঁ, এখানে অস্ট্রিয়া আছে, অস্ট্রিয়া কিন্তু ছাড়বে না, অস্ট্রেলিয়া জেতার জন্য চাবে। তো 3-এর জায়গায় তারা অস্ট্রেলিয়া চ্যালেঞ্জ করে যদি উইন করে তাদের হবে 6 পয়েন্ট, তাহলে তারাও সেকেন্ড পজিশনে, বেটার পজিশনে, এবং গ্রুপ অন্য উইন করলে সরাসরি রাউন্ড অফ 32 তে সেই দল যাচ্ছে। কিন্তু যদি ড্র হয় তাহলে দু টিমের জন্যই কিন্তু সুযোগ থাকবে, এবং 4 এবং দুজনেই 4 হবে। সেখানে সেকেন্ড এন্ড থার্ড গোল এভারেজ এবং হেড টু হেড, তো সেখানে অস্ট্রিয়া এগিয়ে রয়েছে, আলজেরিয়া অটোমেটিকলি থার্ডই হবে। হ্যাঁ, সে ট্র্যাক চেঞ্জ করবে কোথায়। আর পরের ম্যাচ যদি চিন্তা করি সেখানে হলো আর্জেন্টিনা ভার্সেস জর্ডান। হ্যাঁ, এখন অলরেডি সবাই চিন্তা করছে যে মেসি খেলবে কি না। এটা অলরেডি কোচ বলে দিয়েছে মেসিকে 11-এ নামাচ্ছে না, প্রয়োজন হলে কখন নামাবে না, কারণ এটা টিমের ডেপথ। ওই যে আমরা বললাম নরওয়ে যেমন একটা চালাকি করছে, সেখানে এই স্কলনীয় অনেক প্লেয়ার, নতুন প্লেয়ারকে যদি দেখতে হয় তারা এইসব সুযোগে নেবে। এবং জর্ডানের মতো টিমের সাথে যে কেউ খেললে ওর টিমের যে বেঞ্চ আছে তারাও ওয়ার্ল্ড লেভেলে, তো সেই চিন্তা করে জর্ডানের সাথে তারা মেসিকে রেস দেবে। এবং 32-তে যে কম্পিটিশন হবে সেখানে অলরেডি কনফার্ম হয়ে গেছে আর্জেন্টিনা কেপ ভার্দের সাথে খেলবে। হ্যাঁ, তো এখানে টিম অলরেডি করা হয়ে গেছে, ডিসাইডিং হয়ে গেছে। মেসিকে বেঞ্চে রাখলেও কিন্তু স্কালোনি কিন্তু মোটামুটি সেম টিম নিয়ে আসলে খেলতে যাচ্ছে। তো সেখানে এখন কাকে কাকে নামাবে এটা এখন পর্যন্ত ডিক্লেয়ার হয়নি। এখন যদি ডিক্লেয়ার হয়
তো পসিবিলিটি অ্যাজ এ কোচ 3-4 জন প্লেয়ার যারা টানা খেলে যাচ্ছে তাদেরকে রেস্ট করা এবং ফ্যাটিক থেকে ইজি করা এবং 32 এখান থেকে 16-এ যাওয়া 8-এ যাওয়া। রাইট ওয়েল রেইনিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তারা কিন্তু জানেই যে যারা অলরেডি এলিমিনেটেড জর্ডানের সাথে মুখোমুখি হতে যাচ্ছে এবং এটাও জানে যে রাউন্ড অফ 32-তে তাদেরকে মুখোমুখি হতে যাচ্ছে কেপ ভার্ডে। সো সবকিছু নিয়ে মোটামুটি আমরা আলাপ করলাম। কি মনে হয় আর্জেন্টিনা কতগুলো গোল দিতে যাচ্ছে? জাস্ট এক শব্দে উত্তরটি নেব। হ্যাঁ, এখানে আর্জেন্টিনা আজকে 3-4 গোলে জিতবে। কার পা থেকে গোল চাইছেন? মেসিকে? এখন মেসি তো খেলছে না প্রথমে, যদি পরে আসে তাহলে দুজনই আছে। হ্যাঁ, এখানে আছে লাউটানো মার্টিনেজ এবং লেটস সি কি হয়, বাকিটা আমরা খেলা দেখলেই বুঝতে পারবো। সো এভরিওয়ান, সবাইকে বলছি আজকে রাত্রে কিন্তু যারা জেগে থাকবেন খেলা দেখবেন নিশ্চয়ই। পর্তুগালেরও ম্যাচ আছে, আর্জেন্টিনারও ম্যাচ আছে। সময় টেলিভিশনের পর্দায় ম্যাচগুলো এনজয় করবেন নিশ্চয়ই। বিদায় নিচ্ছি। হ্যাভ আ ভেরি গুড রেস্ট অফ দ্য নাইট অ্যাহেড।